খন্দকার রুমি পেশায় সিআইবি এর একজন সিনিয়র ডিটেকটিভ। তার ডিপার্টমেন্টের সবচেয়ে তুখোর এই অফিসার নিজের ইনটিউশন আর দুর্দান্ত লজিক্যাল ইন্টারপ্রিটেশনের মাধ্যমে রহস্য ঘেরা সব কেস একের পর এক সলভ করে যাচ্ছিলেন। কিন্তু একটা দুর্ঘটনার পর হঠাৎ তিনি হয়ে যান অন্ধ। তবে সৃষ্টিকর্তা তার দৃষ্টিশক্তি কেড়ে নিলেও দিয়ে দেন এক অদ্ভুত অলৌকিক ক্ষমতা। প্রতি রাতে তিনি বিভিন্ন দুঃস্বপ্ন দেখতে থাকেন আর সেগুলো থেকে হিন্টস নিয়ে সলভ করে ফেলেন শহরকে কাঁপিয়ে দেয়া একটা হত্যা রহস্য। নন্দিত নির্মাতা ভিকি জাহেদের মাস্টারপিস থ্রিলার ওয়েব সিরিজ রুমি মুক্তি পেয়েছে হইচইয়ে এবারের ঈদে। চলুন জেনে নেওয়া যাক সিরিজটি কেমন ছিল। খন্দকার রুমি ছিলেন বিখ্যাত কবি ও দার্শনিক জালালউদ্দিন রুমির ফ্যান। তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সব সমস্যার সমাধানই কবিতার মধ্যে পাওয়া যায়, শুধু একটু খুঁজতে হয় আর কি। রুমির মা একসময় ইন্ডিয়াতে চাকরির সুবাদে থাকতেন। সেখান থেকে একজন ভারতীয় লোকের সাথে তার প্রেম হয় এবং সেখান থেকে বিয়ে। তাদের বিয়ের ফসল হিসাবে রুমি পৃথিবীতে আসে। তবে মাত্র 2 বছরের মাথায় রুমির বাবা মার ডিভোর্স হয়ে যায়। সেই থেকে রুমি তার মা এবং নানার কাছে বড় হয়েছে। তবে 1 বছর আগে রুমির মা ছাদ থেকে নিচে পড়ে মারা যান। কেউ বলে ব্যাপারটা অ্যাক্সিডেন্ট, কেউ বলে আত্মহত্যা। তবে রুমির ধারণা তার মাকে হত্যা করা হয়েছে। কিন্তু এই নিয়ে 3টা আলাদা টিম ইনভেস্টিগেট করেও তেমন কিছু প্রমাণ করতে পারেনি যাতে প্রমাণিত হয় রুমির মাকে হত্যা করা হয়েছে। রুমি অবশ্য প্রায় স্বপ্ন দেখে তার মা গান গাইতে গাইতে নিচে পড়ে যাচ্ছে। তবে রুমির জীবনে তার মায়ের ভূমিকা অনেক। সে তার মায়ের বিভিন্ন কথা টেপ রেকর্ডারে রেকর্ড করে রেখেছে, যেগুলো অবসর সময়ে প্রায় সে শুনত। রুমির কেস সলভ করার সিস্টেমও ছিল বেশ আউট অব দ্য বক্স। এই যেমন গ্যান্ডারিয়ার বিখ্যাত ধনী ব্যবসায়ী আব্দুল মতিন সাহেবের কেসটা। 3 ছেলে সহ তার যৌথ পরিবার বেশ সুখেই চলছিল, কিন্তু হঠাৎ বড় ছেলের 5 বছরের বাচ্চা ইশরাক মতিন ভোজবাজির মতো গায়েব হয়ে যান তাদের আলিশান বাড়ি থেকে। ঠিক এর পরদিন কেউ 5 কোটি টাকা মুক্তিপণ চেয়ে একটা চিঠি পাঠায়। পুলিশকে না জানিয়ে মতিন সাহেব নিজেরাই টাকা জোগাড় করে ফেলে, কিন্তু টাকা দেওয়ার একদিন আগেই বুড়িগঙ্গায় পাওয়া যায় ইশরাকের মৃতদেহ। সিআইবি অফিসার আরিয়ান সন্দেহ করে বাড়ির কাজের মেয়ে সালেহা এবং দারোয়ান মিলনকে। দারোয়ান ধরা পড়লেও সালেহা ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এইসব ঘটনা পুলিশ মিটিংয়ে আরিয়ান ব্রিফ করে। তবে রুমি আরিয়ানের সাথে একমত হতে পারে না। তার ধারণা এই হত্যাকাণ্ডটি পরিবারের ভেতরের কেউই করেছে, কারণ সেই মুহূর্তে তার জালালউদ্দিন রুমির একটা কবিতা মাথায় ঘুরছিল, যেখানে কবি দরজায় বারবার কড়া নাড়া শুনে বাইরে গিয়ে দেখতে পাচ্ছিলেন দরজার বাইরে কেউ নেই। আর তখন তিনি আবিষ্কার করেন আসলে ভেতর থেকেই কেউ কড়া নেড়ে যাচ্ছে। এইরকম কবিতার কয়েকটি লাইনের উপর ভর করে রুমি সিআইবি ডিরেক্টর আশরাফ খানের কাছ থেকে আব্দুল মতিন সাহেবের পুরো পরিবারকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি নিয়ে নেন। তবে আরিয়ান এটার বিরোধিতা করে, কারণ মুক্তিপণের চিঠির সাথে সেই পরিবারের কারো হাতের লেখা মিলে না। আর শুধুমাত্র একটা কবিতা মাথায় এসেছে বলে কেসের মূল সাসপেক্টদেরকে বাদ দিয়ে নতুন করে তদন্ত শুরু করতে হবে, এটা কেমন লজিক? তবে ডিরেক্টর রুমির এই ক্ষমতার উপর ভরসা করতেন, তাই ডিরেক্টরের অনুমতি পেয়ে অফিসার এশার সাথে মিলে জিজ্ঞাসাবাদ শুরু করে রুমি। এশা রুমের ভেতরে জিজ্ঞাসাবাদ শেষ করলে সবাইকে আলাদা করে টি স্টলে চা খাওয়ার দাওয়াত দেয় রুমি। এটা ছিল তার একটা টেকনিক। সবাই রিমান্ড রুম থেকে বের হয়ে একটু নার্ভাস থাকে। সেই সুযোগে চায়ের দোকানে একটু রিল্যাক্স হয়ে তাদের সাথে গল্প করলে অনেক সময় তারা স্লিপ করে কিছু না কিছু অপ্রিয় সত্যি কথা বলে দেয়। তবে রুমি প্রত্যেকের ক্ষেত্রেই চায়ের বিল দেওয়ার সময় খুচরা নেই বলে তাদেরকে দিয়ে বিল পরিশোধ করায়। এর মাধ্যমে রুমি তার অপরাধীকে খুঁজে পায়। অন্য সবাই ডান হাতি হওয়ায় প্যান্টের ডান পাশের পকেট থেকে মানিব্যাগ বের করে ডান পাশেই ঢুকিয়ে রেখেছে, কিন্তু আব্দুল মতিনের মেজো ছেলে ডান হাত দিয়ে মানিব্যাগ বের করে বাম হাত দিয়ে বাম পাশের পকেটে রেখেছে। এর মাধ্যমে প্রমাণিত হয় মেজো ছেলেটি সব্যসাচী, অর্থাৎ তার 2 হাত সমান তালে চলে। রুমির ধারণা মুক্তিপণের চিঠিটা সম্ভবত এই মেজো ছেলে নিজের বাম হাত দিয়ে লিখেছে, তাই ডান হাতের লেখার সাথে মুক্তিপণের চিঠির লেখাটা মেলেনি। অবশেষে পুলিশের জেরার মুখে দোষ স্বীকার করে নেয় আব্দুল মতিনের মেজো ছেলে। আসলে সে অনলাইনে জুয়া খেলে দেনায় পড়ে মুক্তিপণ আদায়ের জন্য নিজের ভাস্তেকে অপহরণ করেছিল। যদিও সে তাকে মারতে চায়নি, কিন্তু কান্না থামাতে মুখ চেপে ধরলে সে মারা যায়। কেসটা বিচিত্রভাবে সমাধান করায় সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় রুমির, কিন্তু আরিয়ান ভেতরে অনেক ক্ষেপে যায়। তার ধারণা এসব ঝড়ে বক মারা ছাড়া আর কিছুই নয়। যদি সত্যি রুমির অলৌকিক কোনো ক্ষমতা থাকতো, তাহলে সে তার মায়ের হত্যার রহস্যই সলভ করতে পারত।
এত সাফল্য দিয়ে কী লাভ যদি মায়ের হত্যার রহস্যই সমাধান না করা যায়? এসব কথা নিয়ে রুমির সাথে আরিয়ানের একটা হাতাহাতি লেগে যাওয়ার উপক্রম হয়। এই পর্যায়ে আমরা জানতে পারি আরিয়ানের বিরুদ্ধে একটা এনকোয়ারি চালু রয়েছে। কয়েক বছর আগে আরিয়ান একজন অপরাধীকে রিমান্ডে নিয়ে ব্যাপক টর্চার করে মেরে ফেলেছিল। এই ঘটনার মূল সাক্ষী ছিল রুমি এবং তার মতামতের উপর ভিত্তি করেই তদন্ত কমিটি আরিয়ানকে শাস্তি দেবে। তাই আরিয়ানের সাথে রুমির একটা ঠান্ডা লড়াই চলতে থাকে সবসময়। রুমি বাসাতে তার একটা কাজের ছেলে তরিকুলকে নিয়ে থাকতো। তরিকুল অনেক ছোটবেলা থেকেই তার কাছে থাকে এবং অনেক ভালো চাউমিন রান্না করতে পারে। তরিকুল প্রায়ই রুমির বাসার সামনে কালো হুডি পরা একটা লোককে নজর রাখতে দেখত, তবে সে কিছু সন্দেহ করে না এই ব্যাপারটা নিয়ে। রুমি একা থাকতে পছন্দ করলেও তার অফিসের কলিগ এশা তাকে অনেক পছন্দ করত। সে জন্মদিনে রুমিকে দাওয়াত করে। রুমি রেস্টুরেন্টে এসে দেখে এশা তাকে একাই দাওয়াত করেছে। বিব্রত হয়ে রুমি কিছু না খেয়েই জরুরি কাজের দোহাই দিয়ে বের হয়ে যায়। যাবার সময় বেসমেন্টে সিগারেট ধরাতে গিয়ে রুমি দেখে গাড়ির উইন্ডশিল্ডে একটা চিঠি রেখে গিয়েছে কেউ, যেখানে লেখা, মায়ের হত্যা রহস্য জানতে চাইলে অমুক ঠিকানায় চলে আসো। রুমি বেসমেন্টের সিসি ক্যামেরায় বিশেষ কিছু না পেয়ে অগত্যা কৌতূহলবশত সেই ঠিকানায় যেতে থাকে। নির্জন রাস্তায় হঠাৎ একটা ছেলেকে সে বাধা অবস্থায় দেখে তাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে। স্থানীয় লোকজন যখন তাকে খুঁজে পায় তখন আশেপাশে কাউকে দেখতে পায় না। সেই দুর্ঘটনার পর থেকেই মূলত রুমি অন্ধ হয়ে যায়। অসুস্থ অবস্থায় অফিসে যেতে না পেরে সারাদিন রুমির সময় কাটত বিছানায় শুয়ে। হঠাৎ সে নিয়মিত দুঃস্বপ্ন দেখা শুরু করে। এতদিন তার ক্ষমতা ছিল দুর্ভেদ্য ইনটিউশন বা অনুমান করে কেস সলভ করা, আর অন্ধ হবার পর থেকে তার সঙ্গী হয় এই দুঃস্বপ্নগুলো। এর মধ্যে পরপর 3 দিন একই স্বপ্ন দেখে সে। স্বপ্নতে বাম গালে জন্মদাগ আছে এমন একজন যুবতী নারীকে নৌকার উপরে ক্লাসিক্যাল ড্যান্স নাচতে দেখে। হঠাৎ মুখ এবং চোখ বন্ধ একজন মহিলা গলা কেটে তাকে মেরে ফেলে। পরপর 3 দিন একই স্বপ্ন দেখার পর এশাকে বাসায় দেখা করতে ডেকে পাঠায় রুমি। স্বপ্নের ব্যাপারে বললে এশা অনেকটাই অবাক হয়ে যায়, কারণ বাম গালে জন্মদাগ আছে এমন একজন যুবতী নারী যে কিনা ক্লাসিক্যাল ড্যান্সও করত, তার হত্যাকাণ্ড হয়েছে গত রাতে। মেয়েটির নাম ছিল নেহা আক্তার। বয়স 21 বছর থেকে মাত্র 2 দিন কম। গত বছর টপ ড্যান্সার প্রতিযোগিতায় প্রথম হয়েছিল সে। বিখ্যাত ব্যবসায়ী রশিদ আক্তারের মেয়ে ছিল এই নেহা। রুমি অন্ধ হয়ে যাওয়ায় আরিয়ানকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়। নেহা যেখানে থাকতো সেই বিল্ডিংটা তখনও আন্ডার কনস্ট্রাকশন থাকায় সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না। ওই এলাকায় তার আরেকটি অ্যাপার্টমেন্ট ছিল যেখানে তার মা সোনিয়া আক্তার থাকতেন। কিছুদিন আগে মায়ের সাথে ঝগড়া হওয়ায় নেহা এই নতুন ফ্ল্যাটে এসে থাকা শুরু করে। নেহার যখন 5 বছর বয়স ছিল তখন তার বাবা রশিদ সাহেব মারা যান। জন্মের পরে নেহার পোলিও রোগ হয়েছিল। তার মা সোনিয়া আক্তার আমেরিকায় নিয়ে 12 বছর ধরে চিকিৎসা করানোর পর সুস্থ হয় নেহা। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় তাকে মারার আগে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করা হয়েছিল। এরপরে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করা হয় নেহাকে। পরদিন রুমি নতুন একটা স্বপ্ন দেখে, যেখানে সে নিজেকে একটা বড় চায়ের কাপের মধ্যে দেখতে পায়। হঠাৎ কেউ গরম দুধ চা ঢেলে তার চামড়া পুড়িয়ে দিতে থাকে। এশা রুমিকে সময় দিতে থাকে। রুমির ধারণা সৃষ্টিকর্তা তার চোখের দৃষ্টি কেড়ে নিয়ে স্বপ্ন দেখার ক্ষমতা দিয়েছেন। এশার সাথে দুধ চা খেতে খেতে সে ভাবে যেহেতু সে চায়ের কাপের স্বপ্ন দেখেছে, তাই নেহার বাসা থেকে পাওয়া চায়ের কাপগুলো ভালো করে পরীক্ষা করা প্রয়োজন। রুমির কথা মতো এশা আবার ফরেন্সিকে সবগুলো কাপ পরীক্ষা করায় এবং তখন একটা কাপের ছোট্ট একটা কর্নার থেকে নতুন একটা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। এই ফিঙ্গারপ্রিন্টটা বশির আক্তার নামের একজন রাজনৈতিক নেতার ছিল। সম্পর্কে সে নেহার ছোট চাচা। সোনিয়ার কাছ থেকে এশা জানতে পারে তার স্বামীর সম্পত্তি নিয়ে প্রায়ই বশির ঝামেলা বাঁধানোর চেষ্টা করেছিল আগে। এখনও মাঝে মাঝে সে সোনিয়াকে আজে বাজে টেক্সট করত। পুলিশ বশিরকে ধরার জন্য রওনা করে, তবে বশির কোনো এক সোর্সের কাছ থেকে জানতে পারে পুলিশ আসার ব্যাপারে। সে ব্যাগ গুছিয়ে পালানোর চেষ্টা করে সিআইবি আসার খবর পেয়ে। সাথে করে অনেকগুলো ল্যাপটপ নিয়ে নেয় সে। তবে এমন সময় তাড়াহুড়া করতে গিয়ে তার শ্বাসকষ্ট শুরু হয়। বাসায় ফিরে যেয়ে অনেক কষ্ট করে ইনহেলার খুঁজে পাওয়ার পর শান্ত হয় সে। এত সময় পেয়েও সিআইবি টিম শুধুমাত্র আরিয়ানের জিদের কারণে জ্যামের রাস্তা দিয়ে যাওয়ায় বশির সাহেবকে ধরতে ব্যর্থ হয়। বশির অনেকগুলো ল্যাপটপ নিয়ে গেলেও একটা ল্যাপটপ ফেলে গিয়েছিল বাসায়, যেটা পুলিশ খুঁজে পেয়েছিল। বশির জঙ্গলের ভেতরে একটা বাংলোয় গা ঢাকা দেয়। এদিকে রুমির অ্যাক্সিডেন্টের কেসটা আরিয়ানকে দেয়া হয়। আরিয়ান প্রমাণ করার চেষ্টা করছিল রুমি ড্রাঙ্ক হয়ে অ্যাক্সিডেন্ট করেছে। রুমি অন্ধ হয়ে যাওয়ায় ডিপার্টমেন্ট থেকে তাকে বাধ্যতামূলক অবসর এবং ফেয়ারওয়েল দেওয়া হয়। রুমি অবশ্য কোনো প্রতিবাদ না করে বিদায় নিয়ে নেয়।
বিদায় বেলায় রুমিকে সবাই অন্ধদের ব্যবহার উপযোগী জিনিস গিফট করে। রুমি তরিকুলকে নিয়ে রুমের সব বই এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে যেতে অফিসে আসে। তখন আরিয়ান খোঁচা দেওয়ার জন্য একটা অন্ধ সিআইবি অফিসারের পুতুল গিফট করে রুমিকে। সবকিছু মেনে নিয়েই চাকরি থেকে সরে যায় রুমি। রুমির সেই স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হয় না। স্বপ্নে সে এবার দেখতে পায় তার নানার বাড়িতে এসেছে সে, কিন্তু বাড়িটার নাম তার নানি আয়েশার নামে নয়, বরঞ্চ স্নিগ্ধা নামের কোনো একজন মহিলার নামে। ভেতরে অনেকগুলো ছবি টানানো, কিন্তু সবই বিকৃত। রুমি কাউকেই চিনতে পারে না। হঠাৎ রুমে প্রচুর গ্যাস আসা শুরু হয় এবং রুমি অজ্ঞান হয়ে যায়। এই স্বপ্নের কথাটা সে এশাকে জানায়। এশার কাছে এই ধোঁয়াকে নেশা জাতীয় কোনো প্রস্তুত ধোঁয়া বলেই মনে হয়। এশা সোনিয়ার কাছে জানতে চায় নেহা কি মাদকাসক্ত ছিল কিনা এই ব্যাপারে। সোনিয়া অবশেষে স্বীকার করে ভার্সিটিতে ওঠার পর থেকে নেহা অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। তার বন্ধু অর্ণবের কাছ থেকে সে এটা জানতে পেরেছিল। সজীব নামের নেহার একজন বয়ফ্রেন্ড ছিল, যে ছিল মূলত মাদকের সাপ্লায়ার। এশা অর্ণবের সাথে কথা বলতে যায়। অর্ণব নেহার খুব ভালো বন্ধু ছিল। ভার্সিটিতে নেহা অর্ণবকে সিনিয়র ভাইদের কাছে র‍্যাক খাওয়ার হাত থেকে বাঁচায়। সেখান থেকেই মূলত ভালো লাগা শুরু হয় অর্ণবের, কিন্তু নেহা কখনোই তাকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবেনি। এদিকে রুমি তরিকুলকে নিয়ে তার মার নোটবুকে সেভ করা সব নাম্বারে কল করায়, কারণ তার বাবার সাথে ডিভোর্স হওয়ার পর থেকে রুমির মা সব আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতেন। নাম্বারগুলোতে ফোন করে রুমি বুঝতে পারে তার আত্মীয়দের অনেকেই মারা গেছে, আর যারা বেঁচে আছে বেশিরভাগ তার মাকে চিনলেও তাকে চেনে না। এদের মধ্যে নীলা নামের একজন মহিলা, যে ছিল রুমির মায়ের ভারতীয় বান্ধবী, তার ছেলে রুমিকে চিনতে পারে। নীলা আন্টি বর্তমানে আমেরিকায় আছে। দেশে ফিরলেই তিনি রুমির সাথে দেখা করবেন বলে কথা দেন। রুমি চাকরিতে না থাকলেও কাজ কিন্তু বন্ধ করে না। সে তরিকুলকে নিয়ে বশির আক্তারের পলিটিক্যাল অফিসে যায়। এরপর সেখানে থাকা গার্ডের সাথে মিলিয়ে বরিশালের ভাষায় কথা বলে খাতির করে ফেলে। আসলে আমাদের অর্থাৎ বাংলাদেশিদের মধ্যে নিজেদের আঞ্চলিক টান একটু বেশিই থাকে। হঠাৎ দেশি লোক পেয়ে গেলে আমরা অনেকেই সর্বোচ্চ চেষ্টা করি সহযোগিতা করার। এখানেও রুমি সেই সুযোগটা নেয়। গার্ডের কাছ থেকে সে জানতে পারে নেহা প্রায় একটা ছেলেকে নিয়ে বেশ উগ্র পোশাক পরে বশিরের রুমে আসত। এদিকে রুমির বাইরে যাওয়ার সুযোগ পেয়ে সেই হুডি পরা ফলো করা লোকটা গোপনে তার বাসায় এসে মদের বোতলে কিছু একটা মিশিয়ে রেখে যায়। বাসায় এসেই রুমি হুইস্কি নিয়ে বসে, কিন্তু খাবার ঠিক আগ মুহূর্তে বুঝে যায় এখানে কোনো একটা বৈসাদৃশ্য আছে এবং সাথে সাথে সে গ্লাসটা ভেঙে ফেলে। পরবর্তীতে সেগুলোকে ফরেন্সিকে টেস্ট করার জন্য পাঠানো হয়। দেখা যায় সবগুলো মদের বোতলে সায়ানাইড মেশানো হয়েছিল। এতে গন্ধ পরিবর্তন না হলেও কালার কিছুটা চেঞ্জ হয়, যেমন হুইস্কির ক্ষেত্রে লাইট ব্রাউন থেকে ডিপ ব্রাউন কালার হয়ে যায়। কিন্তু অন্ধ হবার পরেও রুমি সেটা কিভাবে বুঝলো সেটাও কিন্তু একটা রহস্য। এদিকে সেই বশির আক্তার মূলত একজন বাজে চরিত্রের লোক ছিল। সিআইবি তার জব্দ করা ল্যাপটপ আনলক করে ফেললে দেখতে পায় বশির মূলত পর্নোগ্রাফিক ভিডিও বানানোর সাথে জড়িত ছিল। এমনকি তার ল্যাপটপে তার ভাস্তি নেহা এবং তার বয়ফ্রেন্ড সজীবেরও ইন্টেন্স ভিডিও পাওয়া যায়। এই অবস্থায় বশিরের সাথে সাথে সজীবকেও সন্দেহের তালিকায় ফেলে পুলিশ, যদিও সজীব নেহা মারা যাবার পরেই গ্রামে পালিয়ে গিয়েছিল। হুইস্কিতে সায়ানাইড মেশানোর ঘটনার পর রুমির বাসার নিরাপত্তার জন্য সাদা পোশাকের পুলিশ রাখার সিদ্ধান্ত নেয় সিআইবি। তবে এশার রুমির সাথে যোগাযোগের ব্যাপারটা আরিয়ান ভালো চোখে দেখে না। রুমি এবার আরিয়ানের সাথে এশার ঘনিষ্ঠতা নিয়ে দুঃস্বপ্ন দেখে। এই বিট্রিয়ালের স্বপ্নের সাথে সে এশাকে নেহার সম্পর্কটা রিলেট করতে বলে। এমন হতে পারে অর্ণবকে বিট্রে করে সজীবের সাথে সম্পর্ক করেছে। এশা অর্ণবের কাছ থেকে বিষয়গুলো জানার চেষ্টা করে। অর্ণব আসলে অনেক চেষ্টা করেছিল নেহাকে পটানোর। পড়াশোনা সহ অন্য সব ব্যাপারে সে নেহাকে ভীষণভাবে সাহায্য করত, কিন্তু নেহা সজীবের সাথেই ঘনিষ্ঠ প্রেমে মেতে থাকত। একসাথে নেশা করত, একসাথে ঘুরে বেড়াতো। অর্ণব তাকে অনেক ফেরানোর চেষ্টা করে, কিন্তু নেহার উদাসীনতার কারণে উল্টো তাকে সজীবের হাতে মার খেতে হয়। অন্যদিকে রুমি তরিকুলকে নিয়ে মজিবর নামের এক লোকের সাথে দেখা করে। এই লোকটি মূলত নারী ব্যবসায়ী এবং বশিরকে সে নিয়মিত সাপ্লাইও দিত। তাকে চেপে ধরলে সে বশিরের ব্যাপারে আরও কিছু তথ্য জেনে ফেলে। আসলে বিশাল অ্যাডাল্ট ফিল্মের ইন্ডাস্ট্রি ছিল বশিরের। সে শহরের বিভিন্ন নিডি মেয়েদেরকে টাকার বিনিময়ে তার গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে ভিডিও করে সেগুলো ইন্টারনেটে আপলোড এবং সিডি হিসাবে বিক্রি করে টাকা ইনকাম করত। এই ব্যাপারে সোনিয়ার কাছ থেকে এশা জানতে পারে নেহা মাদকাসক্ত হয়েছে জানার পরে সে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ফেলেছিল। সম্ভবত এরপরেই নেশার টাকা জোগাড় করতে নেহা তার চাচার সাথে দেখা করে।
তাকে তার চাচা নেহা এবং তার বয়ফ্রেন্ড সজীবকে দিয়ে নীল ছবি বানানোর প্রস্তাব দেয়। মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক পাওয়া যাবে জেনে নেহা রাজি হয় ভিডিও বানাতে, তবে শর্ত দেয় তাদের ভিডিও যেন বাংলাদেশের ওয়েবসাইট থেকে ব্লক রাখা হয়। নেহা বশিরের কথা মতো কাজ করে, কিন্তু বশির ঠিকমতো তাকে পাওনা টাকা দিত না। বশির চাইতো নেহা আরও ভিডিওতে কাজ করুক, কিন্তু নেহা আর অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিজে কাজ করতে চায় না বলে জানিয়ে দেয়। তখন সে বশিরের কাছে এমনিতেই কিছু টাকা ধার চায়। তার মায়ের মৃত্যুর পর এমনিতেই তো সে সব সম্পত্তি পেয়ে যাবে এবং তখন সব টাকা ফেরত দিয়ে দেবে বলে কথা দেয়, কিন্তু বশির এসব কথা মানতে নারাজ। উপরন্তর সে পরোক্ষভাবে ভিডিও ফাঁস করে দেওয়ার থ্রেট দিতে থাকে যাতে নেহা কাজ করা না ছাড়ে। নিজের মেয়ের পর্ন ভিডিও বের হয়েছে শুনে সোনিয়া এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। এদিকে আরিয়ান পুলিশদের রুমির বাসা থেকে চলে আসতে বলে এবং তাদেরকে সজীবকে ধরতে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু তাকে খুঁজে পায় না তারা। বাসায় পুলিশ আর গার্ড না থাকায় সেই কালো হুডি পরা লোকটা আবারও রুমির বাড়িতে ঢুকে পড়ে। তরিকুল বৃষ্টির রাতে তাকে দেখে ফেলে এবং একটা লাঠি নিয়ে প্রতিহত করতে যায়, কিন্তু সেই লোকটির চেহারা দেখে তরিকুল চমকে যায় এবং সেই সুযোগে আততায়ী গলা টিপে তরিকুলকে হত্যা করে। সে সময় রুমির নতুন একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নে সে দেখতে পায় তার মায়ের সাথে থাকা একটা কুকুর খুবলে খাচ্ছে একটা বাচ্চার মৃতদেহ। ঘুম ভাঙলে ভীষণ ভয়ে সে উঠে পড়ে। তরিকুলকে কয়েকবার ডেকেও যখন সে পায় না, তখন বুঝতে পারে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল হয়েছে। পরে পুলিশ এসে দেখতে পায় তরিকুল মরে পড়ে আছে। তরিকুলের কবরের মাটি ছুঁয়ে রুমির মনে হতে থাকে আসলে সে অন্ধ হয়ে ভালোই হয়েছে, কারণ তাকে তরিকুলের লাশ দেখতে হয়নি। নেহার বাবা তার সমস্ত সম্পত্তি নেহার নামে উইল করে দিয়েছিল। সোনিয়া কিছুটা সুস্থ হলে নেহার মৃত্যুর পর সেই সমস্ত সম্পত্তি সুবিধা বঞ্চিত লোকদের কল্যাণে একটা এনজিওতে দান করে দেয়। এদিকে তরিকুলের মৃত্যুর পর এসা পুলিশ সরিয়ে নেয়ার জন্য আরিয়ানকে ব্লেম করে, কারণ আরিয়ান খুব ভালো করেই জানতো কেউ একজন রুমিকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে। অনেকটা ইচ্ছা করে রুমিকে বিপদে ফেলার জন্যই আরিয়ান পুলিশ সরিয়ে নিয়েছিল কৌশলে। কথা শোনানোর সাথে সাথে তার মুখের উপরে থুতু দিয়ে বের হয়ে আসে এশা। আরিয়ান ব্যাপারটা নিয়ে অফিসিয়ালি কমপ্লেইন করতে চায়, কিন্তু তাদের ডিরেক্টরের অনুরোধে কমপ্লেইন করে না সে, তবে এশাকে বাধ্য করে তার কেবিনে এসে মাফ চাইতে। এদিকে জঙ্গলে যেই বাংলোতে বশির লুকিয়েছিল সেই হাইড আউটে কেউ একজন আসে। বশিরের কথা শুনে আমরা বুঝতে পারি সে বশিরের পরিচিত ছিল। অন্যদিকে অর্ণবের বাসায় গভীর রাতে অন্য একজন আসে। মুখ খুললে আমরা দেখতে পাই এ তো নেহার বয়ফ্রেন্ড সজীব। আমরা অবাক হয়ে দেখতে পাই সারা জীবন সজীবকে ঘৃণা করলেও অর্ণব এখন সজীবকে তার রুমে আশ্রয় দেয়। অর্ণব সজীবকে নিয়ে সন্ধ্যায় লুকিয়ে বশিরের বাড়িতে যায়। জঙ্গলের ওই বাড়িতেই বশির ভিডিও শ্যুট করত এবং সেখানেই ছিল তার হাইড আউট, যেটা সজীবও চিনত। তারা মূলত গিয়েছিল নেহা হত্যার জন্য বশিরকে চার্জ করতে, কিন্তু যে দেখে আগেই কেউ বশিরকে পানিতে চুবিয়ে মেরে রেখে গেছে। এবার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে এশা। রুমি তাকে একবার বলেছিল সে একটা রুমে আটকা পড়ার স্বপ্ন দেখেছিল, যেখানে রুম ভর্তি অচেনা মানুষের ছবি টানানো ছিল এবং স্বপ্নের শেষে তীব্র ধোঁয়ার মধ্যে পড়ে সে জ্ঞান হারিয়েছিল। এশা টিভিতে রুমির স্বপ্নের মতো হুবহু একটা সিনেমার ঘটনা দেখতে পায়। এশা এবার রুমিকে সন্দেহ করা শুরু করে, কারণ স্বপ্নের সাথে এভাবে সিনেমার সিন হুবহু মিলে যাওয়াটা খুবই আনন্যাচারাল। এরপরে সায়ানাইড মেশানো হুইস্কির কালার চেঞ্জ হওয়া বুঝে ফেলা এসব কিন্তু কোইন্সিডেন্টাল হওয়ার কথা না। তবে রুমি সব কিছুর জন্য নিজের ইনটিউশন পাওয়ারের কথা বলে, অর্থাৎ তার স্বপ্ন কিংবা না দেখেও বিভিন্ন জিনিস বুঝতে পারা। তার মতে এসব কিছুই তার প্রকৃতি প্রদত্ত। কেসটা ক্লোজ করার পদক্ষেপ নেয় সিআইবি। যেহেতু তাদের মূল সন্দেহভাজন ছিল বশির আক্তার, যিনি মারা গেছেন, তাই কেসটা নিয়ে আর তদন্ত করতে চায় না তারা। কেসটা ক্লোজ করার আগে রুমি শেষবারের মতো সোনিয়ার সাথে কথা বলতে চায়। সোনিয়ার কাছ থেকে এবার সে জানতে পারে নেহার প্যারালাইটিক পোলিও ছিল। এর ফলে ধীরে ধীরে নেহার শরীরের নিচের অংশ অবশ হয়ে যেতে থাকে। স্বামীর মৃত্যুর পর সোনিয়া প্রায় 12 বছর নেহাকে আমেরিকায় ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করিয়ে দেশে ফিরিয়ে আনে। এই পর্যায়ে রুমির নতুন একটা ব্যাপার সন্দেহ হতে থাকে। পোলিও রোগের মধ্যে প্যারালাইটিক পোলিও সবচেয়ে ভয়ঙ্কর একটি ফর্ম। এই রোগে আক্রান্ত শিশুকে অনেক চিকিৎসার মাধ্যমে হয়তো কোনো রকমে সুস্থ করা সম্ভব, কিন্তু এই রোগে আক্রান্ত কারো পক্ষে বড় হয়ে ক্লাসিক্যাল ডান্স করা মোটেও সম্ভব নয়। রুমির বিশ্বাস নেহা আসলে সোনিয়ার আসল বাচ্চা নয়। সে স্বপ্নে যেই বাড়িতে আটকা পড়েছিল সেই বাড়ির সামনে সে স্নিগ্ধা লেখা দেখতে পেয়েছিল, তাই তার মনে হতে থাকে নেহার আসল মায়ের নাম হয়তো স্নিগ্ধা। সোনিয়ার কাছ থেকে নেহার কিছু ছোটবেলার ছবি নিয়ে আসে তারা। তবে আশ্চর্যের ব্যাপার হলো সোনিয়া নেহার ছোটবেলার কোনো ছবি দিতে পারেনি, যা দিয়েছিল সবই 5 বছরের পরের ছবি।
রুমি বুঝতে পারে নেহাকে আসলে 5 বছর বয়সে সোনিয়া অন্য কারো কাছ থেকে নিয়ে এসেছিল। এদিকে বশির আক্তারের বাংলো থেকে পালিয়ে আসার সময় হাইওয়ে পুলিশের হাতে ধরা পড়ে সজীব এবং অর্ণব। তাদেরকে উঠিয়ে নিয়ে আরিয়ান ব্যাপক টর্চার শুরু করে। সজীব অবশেষে স্বীকার করে তারা টাকার জন্য পর্ন ভিডিও বানিয়েছিল। কিন্তু বশির একটা ভিডিও শ্যুট করার পর থেকে নেহাকে ভীষণ ডিস্টার্ব করা শুরু করে। নেহা মারা যাবার পর থেকে সজীব তীব্র মাদকাসক্ত হয়ে অসুস্থ হয়ে যায়। তখন সে অর্ণবকে বশিরের কথা বলে। অর্ণব যেহেতু নেহাকে ভালোবাসত, তাই সে তখন সজীবের সাথে মিলে বশিরের উপর প্রতিশোধ নিতে রাজি হয়ে যায়। আসলে অর্ণবের অন্য কোনো দোষ ছিল না, শুধুমাত্র নেহার হত্যার প্রতিশোধ নেয়ার জন্যই সে সজীবের সাথে হাত মিলিয়েছিল। রুমি কিন্তু নেহার আসল পরিচয় খুঁজতে থাকে। সোনিয়ার বাড়ি ছিল ময়মনসিংহ। তার ধারণা সোনিয়া ময়মনসিংহের কোনো একটা জায়গা থেকে নেহাকে নিয়ে এসেছিল। আবার নেহা যেরকম তীব্র মাদকাসক্ত ছিল, রুমির বিশ্বাস তার বায়োলজিক্যাল মাদারও হয়তো মাদকাসক্ত ছিল। গর্ভাবস্থায় সে মাদক নিত বলেই নেহার শরীরে মাদকের প্রতি একটা অসম্ভব চাহিদা তৈরি হয়েছিল। তাই ময়মনসিংহের 4টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে 2008 সালে, অর্থাৎ যেই বছরে নেহা 5 বছর বয়সে ছিল, সেই সময়ের সব ডেটাবেস চেক করতে থাকে এশা। এমন সময়ে একটি কেন্দ্রে ওই বছরে স্নিগ্ধা আলম নামের একটা মহিলার খোঁজ পাওয়া যায়, যার একটা ছোট্ট মেয়ে ছিল। সেখানে কেয়ারটেকার যে মহিলাটি চাকরি করত, তার কথায় পাবনার আঞ্চলিক টান ছিল। রুমি পাবনার সুজানগরের ভাষায় কথা বলে এবং তার সঙ্গে খাতির করে ফেলে। তার রেফারেন্সে একজন পুরাতন আয়ার কাছে পুরাতন একটা ঈদের অ্যালবামের খোঁজ পায় তারা, যেখানে স্নিগ্ধা আলম এবং তার মেয়ের একটি ছবি খুঁজে পায়, যেই মেয়েটাকেই 5 বছর বয়সে নিজের কাছে এনে নেহা নামে পরিচিত করে বড় করে সোনিয়া আক্তার। এখন প্রশ্ন হলো, দত্তক নেয়া মেয়েটিকে যদি নেহা পরিচয়ে বড় করে সোনিয়া, তাহলে আসল নেহা যাকে সোনিয়া জন্ম দিয়েছিল সে কোথায় গেল? সোনিয়াকে থানায় আনা হয় এবং অবশেষে এশার জেরার মুখে সে সব স্বীকার করে নেয়। আসলে টাকার জন্য সে তার চেয়ে 30 বছরের বড় স্বনামধন্য ব্যবসায়ী রশিদ আক্তারকে বিয়ে করেছিল। বিয়ের পরে দ্রুত সে প্রেগনেন্ট হয়, যাতে রশিদ আক্তারের বিপুল সম্পত্তি তার সন্তানের মাধ্যমে ভোগ করতে পারে। কিন্তু তার আসল মেয়ে নেহা অসুস্থ হয়ে জন্ম নেয়। প্যারালাইটিক পোলিও রোগে আক্রান্ত নেহাকে একদমই সহ্য হতো না সোনিয়ার। একে তো বুড়ো স্বামী, তার উপরে পঙ্গু সন্তান। স্ত্রীর সংসারের প্রতি ঔদাসীন্যতা বুঝতে পেরে রশিদ সাহেব তার মেয়ের নামে সমস্ত সম্পত্তি লিখে দেয়। তবে নেহার বয়স 21 বছর হওয়া পর্যন্ত তার গার্ডিয়ান হিসাবে সেই সম্পত্তি ভোগ করবে সোনিয়া। নেহা যদি এর আগে মারা যায়, তাহলে সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে দান করে দিতে হবে। উইল করার কিছুদিনের মধ্যেই রশিদ সাহেব মারা যান। এরপরে নেহা আরও অনেক অসুস্থ হয়ে পড়ে। সোনিয়াকে ডাক্তাররা বলেছিল নেহা যে কোনো সময় মারা যেতে পারে। তখন সোনিয়া ভাবে, এখন যদি নেহা মারা যায় তাহলে সমস্ত সম্পত্তি এতিমখানায় চলে যাবে। তাই সে গোপনে আসল নেহাকে পানিতে চুবিয়ে মেরে ফেলে এবং লাশ বাড়ির পেছনে কবর দিয়ে দেয়। তারপর গোপনে সে ময়মনসিংহতে গিয়ে নকল নেহার মায়ের কাছ থেকে তাকে কিনে নিয়ে আসে। নকল নেহার নামেই পাসপোর্ট বানিয়ে তাকে ইউএসএতে নিয়ে যায় ট্রিটমেন্ট করার মিথ্যে গল্প ফেদে বসে সে। 12 বছর পরে নকল নেহাকে নিয়ে দেশে চলে আসে, যাতে এতদিন পরে সেই ছোট্ট নেহার চেহারা কারো মনে না থাকে। এভাবেই নকল নেহাকে সে তার আসল মেয়ে হিসাবে পরিচয় করাতে থাকে সবার কাছে। সোনিয়ার প্ল্যান ছিল 21 বছর হলে নেহা যখন সব সম্পত্তি পেয়ে যাবে, তখন তার কাছ থেকে সবকিছু লিখে নেবে সোনিয়া। কিন্তু নেহা মাদকাসক্ত হয়ে পড়ায় তার প্রচুর টাকার প্রয়োজন হতে থাকে। সে তার মায়ের কথায় সম্পত্তি লিখে দিতে রাজি হয় না। ততদিনে সোনিয়া তার দেবর বশিরের সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছে। নেহার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলে সে নেশার টাকা জোগাড় করার জন্য চাচা বশিরের কাছে যায়। বশির নেহাকে ম্যানিপুলেট করে অ্যাডাল্ট ভিডিওতে অভিনয় করায়, যাতে ভবিষ্যতে সেসব দেখিয়ে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে সম্পত্তি লিখে নিতে পারে। কিন্তু নেহা মাদকে এতটাই আসক্ত ছিল যে নিজের মান সম্মান নিয়ে মোটেও সে বিচলিত ছিল না। তার 21 বছর হতে যখন মাত্র 2 দিন বাকি ছিল, তখন নেহার বাসায় যে সোনিয়া কফিতে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে তাকে চুবিয়ে মারে পাট্টাবে। যে সম্পত্তির জন্য নিজের পেটে জন্ম নেয়া আসল নেহাকে নিজের হাতে মেরেছিল 16 বছর আগে, সেই সম্পত্তির জন্য নকল নেহাকে মারতে তার তেমন একটা কষ্ট হয়নি। উল্টো ঘটনাস্থলে বশিরের ব্যবহার করা একটা কাপ রেখে এসেছিলেন, যাতে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট পেয়ে বশিরের পেছনে লাগে। সোনিয়া জানতেন 21 বছর হবার আগে নেহাকে মারলে তার সমস্ত সম্পত্তি এতিমখানায় চলে যাবে। সেজন্য তাকে মারার আগে সিস্টেম করে নিজেই সেই এতিমখানা কিনে নেন, যাতে ডোনেট করা সব অর্থ তার কাছেই থাকে।
সোনিয়া হয়তো পার পেয়েই যেতেন, কিন্তু নেহার আসল পরিচয় জেনে ফেলার কারণে এখন তিনি ভালোভাবেই ফেঁসে যান এই কেসে। একটা ব্যাপার খেয়াল করুন, একদম শুরুতে স্বপ্নে নৃত্যরত নেহাকে একজন মহিলার দ্বারা খুন হতে দেখেছিল রুমি। সেজন্যই বশির আক্তারকে কখনোই তার সন্দেহ হয়নি, কারণ তার ইনটিউশন বলছিল নেহার খুনি অবশ্যই একজন মহিলা হবেন। যাই হোক, কেস সলভ করার কৃতিত্ব দেওয়া হয় এশাকে, ফলে আরিয়ান আরও রেগে যায়। সেই সাথে তার সেই রিমান্ডে পিটিএমআরআর ইনকোয়ারি রিপোর্ট দেওয়ার সময় চলে আসে। এই মুহূর্তে আরিয়ান রুমিকে সরানোর জন্য এক অদ্ভুত ফন্দি আটে। আসলে সেই কালো হুডি পরা লোকটা কিন্তু আরিয়ানেরই পাঠানো একজন লোক। রুমির মায়ের বান্ধবী দেশে ফিরে এসে রুমির সঙ্গে জরুরি কিছু কথা বলতে চেয়ে ডেকে পাঠান, কিন্তু রুমি সেখানে গিয়ে দেখেন সেই নীলা আন্টি বাসায় মরে পড়ে আছে। তার ছেলে একটু বাইরে গিয়েছিল, বাড়িতে এসে দেখে এই অবস্থা। আসলে আততায়ী চাইছিল না রুমি তার মায়ের বান্ধবীর সঙ্গে কথা বলুক, কারণ সেই মহিলা একটা ভয়ঙ্কর সিক্রেট রুমিকে বলে সতর্ক করতে চেয়েছিলেন। আরিয়ান সেই হুডি পরা লোকটাকে আবার রুমির বাসায় পাঠায় রুমিকে মেরে ফেলার জন্য। রুমি বাসায় এসে দেখে নতুন কেয়ারটেকার সোভান মরে পড়ে আছে। এক পর্যায়ে বাসায় কি হয়েছে হাতড়ে হাতড়ে দেখার চেষ্টা করে হোঁচট খেয়ে পড়ে যায় সে। তখন সেই হুডি পরা আততায়ী তাকে পেছন থেকে আক্রমণ করে। সেই আততায়ী হুডি খুলে ফেললে আমরা দেখতে পাই তার চেহারা অবিকল রুমিরই মতো। আসলে এই লোকটি রুমির যমজ ভাই। ভারতে যখন তার মা বিয়ে করেছিল তখন তাদের 2টি যমজ পুত্র সন্তান হয়, কিন্তু ডিভোর্স দেওয়ার সময় রুমির মা শুধুমাত্র রুমিকে নিয়ে আসলেও তার যমজ ভাইকে বাবার কাছে ভারতে রেখে আসে। রুমির বাবা ধীরে ধীরে জুয়ারি, নেশারু এবং নারী লোভী হয়ে তার ভাইকে প্রচণ্ড মারধর করা শুরু করে। ফলে বাসা থেকে পালিয়ে রুমির সেই যমজ ভাই চুরি ডাকাতি করে অর্থ উপার্জন করতে শুরু করে। একসময় তার ঠাঁই হয় জেলখানায়। জেলে বসে মায়ের উপর তার তীব্র ক্ষোভ জন্ম নিতে থাকে। তারা দুজনই যমজ ভাই, একই চেহারা, সবকিছু একই রকম, অথচ তার মা রুমিকে নিয়ে চলে আসলো বাংলাদেশে আর তাকে মার খাওয়ার জন্য রেখে আসলো তার বাবার কাছে। জেল থেকে বের হয়ে যাবার পর সে তার মায়ের ওপর প্রতিশোধ নেওয়ার মিশনে নামে। আরিয়ান প্রথমে রুমির যমজ ভাইকে দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু পরে যখন বুঝলো প্রতিপক্ষকে ঘায়েল করার এই সুযোগ, কাটা দিয়ে কাটা তোলার এটাই মোক্ষম অপরচুনিটি, তখন রুমির যমজ ভাইকে লেলিয়ে দেয় রুমির পরিবার ধ্বংস করার মিশনে। রুমির মাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে এই যমজ ভাইটি কিন্তু হত্যা করেছিল। রুমির মা মৃত্যুর আগ মুহূর্তেও তাকে রুমি ভেবে জড়িয়ে ধরে বাঁচতে চেয়েছিল। গাড়ি অ্যাক্সিডেন্ট করে রুমিকে হত্যার চেষ্টা, তরিকুলকে হত্যা, সবকিছুই করেছে এই লোকটা। এজন্যই তরিকুল মারা যাবার আগে রুমির যমজ ভাইয়ের চেহারা দেখে চমকে গিয়েছিল। রুমির যমজ ভাই যখন এই বাড়িতে ঢুকত তখন বাইরে পাহারা দেয়া পুলিশরাও বাধা দিত না, উল্টো তারা তাকে রুমি ভেবে স্যালুট দিয়ে ভেতরে ঢুকতে দিত। তো রুমির ভাই রুমিকে নিয়ে বেডরুমে চলে যায়। উদ্দেশ্য তার প্রতিশোধের মিশন শেষ করা। একটা ছুরি হাতে সে অন্ধ রুমিকে মারতে উদ্যত হয়। এর কিছুক্ষণ পর এশা চলে আসে। রুমি অদ্ভুতভাবে সিঁড়ি থেকে নেমে এসে এশাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। রুমিকে পছন্দ করলেও এরকমভাবে কখনো আগে রুমি এশার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়নি। শুরুতে এশা খুশি হলেও পরে যখন সে সিঁড়িঘরের উপরে রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পায় তখন আঁতকে ওঠে। সে বুঝতে পারে এখানে আনইউজুয়াল কিছু একটা হয়েছে। এন্ডিংয়ে পরবর্তী সিজনের জন্য পর্যাপ্ত এলিমেন্ট রেখেই কিন্তু সিরিজটি এখানে শেষ করা হয়। হাতাহাতিতে রুমি নাকি তার যমজ ভাই কে মারা গেল শেষ পর্যন্ত সেটা কিন্তু বোঝা যায় না। নিচে যে এশাকে এসে জড়িয়ে ধরেছিল তার চোখের নিচে এবং কপালে কিন্তু আমরা রুমির অ্যাক্সিডেন্টের দাগ দেখতে পাই। তাহলে কি রুমি বেঁচে আছে, নাকি এটা তার যমজ ভাইয়ের নতুন একটা চাল? সব জট খোলা হবে দ্বিতীয় সিজনে। আমার আরেকটা সন্দেহ হচ্ছে, আসলে রুমি অ্যাক্সিডেন্টের পরে হয়তো সাময়িকভাবে চোখের দৃষ্টি হারালেও পরে তা ফিরে পায়, কিন্তু মায়ের হত্যার রহস্য সলভ করার জন্য সে কথা সে কারো সাথে শেয়ার করেনি। সে জানতো তার মায়ের হত্যাকারী তার উপরও হামলা করবে, আর সে অন্ধ জেনে কিছুটা ঢিলেঢালাভাবেই হামলা করবে, আর সেই সুযোগে তাকে কাবু করে ফেলতে পারবে রুমি। হুইস্কির রং পরিবর্তন বুঝে ফেলাও সেদিকে ইঙ্গিত করে। আবার রুমির স্বপ্নগুলো আসলেও কি সে দেখত, নাকি বিভিন্ন সিনেমার ঘটনাকে স্বপ্ন বলে চালিয়ে দিত, সেটাও একটা বড় প্রশ্ন। তবে যেটা ক্লিয়ার সেটা হলো রুমির ইনটিউশন পাওয়ার ছিল অসাধারণ। অনুমান আর যুক্তির অসাধারণ মিশেল ঘটেছিল তার মস্তিষ্কে, যেটা তাকে বানিয়ে ফেলেছিল স্পাই জগতের আইনস্টাইন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলে কিন্তু একটি ঈদ কন্টেস্ট চলছে। চঞ্চল চৌধুরীরই আরেকটি মাস্টারপিস দ্য লাস্ট ডিফেন্ডার অফ মনোগ্যামি, যেটিও মুক্তি পেয়েছে এই ঈদে।
আমাদের চ্যানেলে সেই মুভিটির একটি এক্সপ্লেনেশন ভিডিও আছে, সেখানে গিয়ে শেষে করা প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে এই কন্টেস্টে অংশগ্রহণ করতে বলে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন এই কামনায় বিদায়।